কালচার। ইংরেজরা ভারতবর্ষে এসে হিন্দুদের মধ্যে কি করে বিভেদ সৃষ্টি করবে সেটা চেষ্টা করে গেছে। আমাদের দেশকে আদৌ স্বাধীন হয়েছে? আসলে ব্যাপারটা কি হয়ে গেছে, এই যে হিন্দুদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে, আমি বলবো আমি বড়। যে আমাদের পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা দেখুন, যেটা শিক্ষা থেকে শুরু করে নিয়ে সংস্কৃতি থেকে শুরু করে নিয়ে পৃথিবীতে একটা স্থান, আর এখন কি শিক্ষার অবস্থা দেখছি এখন হচ্ছে চলছে না। আর আমাদের সনাতন ধর্ম কখনো কিন্তু বুঝবে না, এর জন্ম এর মৃত্যু ঠাকুরকে প্রসন্ন করছি, আর আমি কিছু চাইছি কি আমার পরিবারে আমরা ভালো থাকি, থাকি না, চাই না। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, মানুষের মধ্যে পরিবর্তন তো আসবে। আসলে একটা কথা আছে আমাদের, কেউ দেখে সেটে, কেউ ঠেকে। নমস্কার, আপনারা দেখছেন কফি উইথ বোস। আজকে আমাদের অতিথি পণ্ডিত কল্পতরুজি। আমাদের মধ্যে আসার জন্য পণ্ডিত কল্পতরুজিকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, খুবই আনন্দিত আমি আজকে আপনার সাথে সাক্ষাৎ হলো, আর আপনার সাথে একটা পডকাস্ট, এটা পডকাস্ট কিনছে। হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ, আর দর্শক বন্ধুদেরও অনেক ধন্যবাদ। মানে পণ্ডিত কল্পতরুজি, যিনি আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত, অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত, তো মানে কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে এনআইটি জামশেদপুর থেকে একজন বি ইঞ্জিনিয়ার, বি ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন আপনি ব্যবসা করেছেন, আপনি রমাপ্রসাদ গোয়েঙ্কা কনসার্নের সঙ্গে ব্যবসা করেছেন দীর্ঘদিন। মানে এই আপনার যে কাজ, আপনার যে পেরিফেরি, আপনার যে পেশা, সেটাকে বাইরে রেখে হঠাৎ এই আধ্যাত্মবাদ, ভাগ্য অন্বেষণ বলা যেতে পারে, ভাগ্য নির্ধারণ বলা যেতে পারে, এই সাবজেক্টের সঙ্গে আপনার যোগাযোগ হলো কিভাবে বা ইন্টারেস্ট হলো কি? দীপ্তিমান দা, প্রথমে আপনাকে বলে রাখি যে আমি বি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম এনআইটি জামশেদপুর, আমি ন্যাশনাল স্কলার। তো আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, আমি যখন থার্ড ইয়ারে আমাদের ক্যাম্পাস সিলেকশন হয়, তখন নেভির ক্যাম্পাস সিলেকশন আমি সিলেক্টেড হওয়ার পর আমার বাবা আমাকে বললেন যে তুই একমাত্র ছেলে, নেভিতে জয়েন করবি কেন? তো থার্ড ইয়ার ছিল। তো ফাইনাল ইয়ারে এসে আমি এনটিপিতে ওএনজিসির চাকরি পেলাম, কিন্তু আমি চাকরি করলাম না। তার প্রধান কারণ হলো কি, যেহেতু বাবা বলেছিলেন চাকরি করতে হবে না, তো ন্যাচারালি এটা একটা আমি একটু ডিফারেন্ট ছোটবেলার থেকেই। তো আমি তখন মনে মনে হলো না, আমি আর চাকরি করবো না। আমার মনের মধ্যে জাগলো কি চাকর চাকরি করে, নৌকার নকরি করে। তো আমি ইঞ্জিনিয়ারিং পাস করে ইন দ্য মিন টাইমে আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজ ফাইনাল ইয়ারে আমি বার্কিউ পেপার প্রেজেন্ট করি ভাবা একটা রিসার্চ সেন্টারে, এমএসজি পাওয়ার জেনারেশন ইন দ্য প্রেজেন্স অফ প্রফেসর ইউআর, ডক্টর আর.এন. হাকসার থেকে শুরু করে নিয়ে ডক্টর সি রমানি, তখন উনি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে উনি ডিরেক্টর ছিলেন। আর তখন ইন দ্য ইয়ার অফ 83-তে ডক্টর সি রমানি পেপার প্রেজেন্ট করছেন এই নেটওয়ার্ক, এই মোবাইল নেটওয়ার্ক, এটা 95-এ মোবাইল নেটওয়ার্ক আসলো। তারপর আজকে হাতে হাতে এই মোবাইলটা। তো ব্যাপারটা কি হচ্ছে কি, আমার জীবনে সবসময় একটা নতুনত্ব কিছু জিনিস আমি পেয়েছি, গ্রহণ করেছি। তো আমি ব্যবসা শুরু করি কলকাতার বুকে আমি চুটিয়ে 4 বছর কিন্তু আমি ব্যবসা করি। আমি তখন ভালো ব্যবসা করি, ভালো টাকা আয় করেছি, কিন্তু আমি স্যাচুরেট হয়ে গেছি। আমার একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এটা নেগেটিভ আমি ভাবি কি, আমি অল্পতেই স্যাচুরেট হয়ে যাই, স্যাচুরেশন পাই যে কোনো সাবজেক্টে, যে কোনো জিনিসে। তো আমাকে অনেক কেউ বলে কি, আপনি এত সাবজেক্ট নিয়ে অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউরোলজি, স্পিরিচুয়াল হিলিং, প্রাণিক হিলিং, এগুলো আপনি করেন কি না জাস্ট এমনি মানে জাস্ট গল্প করেন? তো ঈশ্বরের কৃপায় আমি একটা জিনিসই আমার জীবনে আমি টাকা দেখলাম। তো টাকা দেখার পর আমি একটা জিনিস ফিল করলাম কি, টাকা আর্ন করে কিন্তু সম্মানটা পাওয়া যায়। তো আলটিমেটলি সব আমি পলিটিক্যাল পাওয়ার সব কিছু দেখার পর দেখলাম কি আলটিমেট পাওয়ার কিন্তু হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক।
আর আমার রক্তে কিন্তু এই বয়সে কেন, তার কারণ হলো কি আমার দাদু ছিলেন বেদশাস্ত্রী, আমরা কিন্তু আনন্দময়ী মার মাতৃপিতৃপুরের আমরা কিন্তু কোনো সো সে সূত্রে ব্লাড আছে, জিন আছে, একটা জেনারেশন, যেহেতু আমরা ইস্ট বেঙ্গল, আমরা কুমিল্লার থেকে আমরা এখানে ভারতবর্ষে এসেছি, বাবা রেলে চাকরি করেছেন। তো আস্তে আস্তে আমি 87-এ যখন ছুটিয়ে ব্যবসা করি, সবকিছু দেখার পর আমি আস্তে আস্তে পুরোপুরি আমি স্পিরিচুয়ালের দিকে ডাইভার্ট হলাম। কিন্তু যেহেতু ইঞ্জিনিয়ারিং করেছি, তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা সেটা মাথায় মাঝে মাঝে চালা, মানে বৈজ্ঞানিক সাইন্টিফিক টেকনিক্যাল ব্যাপার। তো আমি বাস্তু নিয়ে, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করি। অ্যাস্ট্রোলজির মধ্যে কিন্তু আমরা হাত দেখাটাকে কিন্তু অ্যাস্ট্রোলজার বলা হয় না, বলা উচিত নয়, তারা কিন্তু পামিস। যারা হাত দেখে তারা অ্যাস্ট্রোলজার নয়, যেটা আমি অনেক ভুল করি, যেটা আমি বারবার সব জায়গায় আমি বলি যে অ্যাস্ট্রোলজি হচ্ছে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে ক্যালকুলেশন। যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, যেহেতু আমি একটা টেকনিক্যাল মানুষ, তো আমি গণনাতে বিশ্বাস করি, ক্যালকুলেশন। তো সেই সূত্রে আমি এই স্পিরিচুয়াল লাইনটাকে যখন বাঁচলাম, তো আমি দেখলাম কি আমাকে তো কর্ম করে খেতে হবে। তখন আলটিমেটলি আমি বেনারসে অ্যাস্ট্রোলজি বা আমি আপনাকে একটুখানি থামাবো। সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে অ্যাস্ট্রোলজি আর পামিস্ট, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, প্রভেদ আছে। পামিস্টের ক্ষেত্রে আমরা জানি যে হাতের রেখা দেখে বিচার করে, আর অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে এই বিচারের পদ্ধতিটা, হ্যাঁ, অ্যাস্ট্রোলজির পক্ষে বিচার পদ্ধতি হচ্ছে ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ, মাস আর বছর আর সময় আর জন্মস্থান। আর সময়ের উপরে অনেক কনফিউশন থাকে মানুষের, কি এক্সাক্ট টাইমটা না পেলে কি হবে। কিন্তু আমি যেটা মানে কাজ করতে করতে, রিসার্চ ওয়ার্ক করতে করতে একটা জিনিসই ফিল করলাম কি অ্যাকচুয়ালি টাইমের যে ব্যাপারটা আমরা মোটামুটি, কেন দেখুন একটা মানুষ মানে যখন একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে এক্সাক্ট টাইমটা কেউ বলতে পারে, তার মধ্যে একটা তারতম্য, অনেক সময় তারতম্য থাকে, 15 মিনিটও থাকতে পারে, আধ ঘন্টাও থাকতে পারে। সেই ডিফারেন্সেসটার জন্য তো আমাদের সেই ক্যালকুলেশনটা করতে হয়। আর অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন বলতে কি হচ্ছে, সময়টা দিয়ে আমরা লগ্নটা বের করি। আসলে লগ্ন দিয়ে যে কোনো জিনিস ক্যালকুলেশন অ্যাস্ট্রোলজিতে খুব ইজি ওয়েতে করা যায়। আর সেকেন্ড থিং কি হচ্ছে, কিন্তু ওই লগ্ন পাওয়ার জন্য সেই সময়টা আমরা পাই না। লগ্ন মানে এখানে তিথি কি লগ্ন? না, তিথি ইজ ডিফারেন্ট। আর লগ্ন হচ্ছে কি যে সময় আমি যে জন্মগ্রহণ করেছি তখন সেটা মেষ লগ্ন না বৃষ লগ্ন না মিথুন লগ্ন, যে 12খানা রাশি আর 12খানা লগ্ন হয়। আর প্রত্যেকটা লগ্ন কিন্তু 30 ডিগ্রি ডিফারেন্স থাকে। তো এক একটা এই যে ডিগ্রিটা, এই ডিগ্রিটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এই বললাম টেকনিক্যাল ব্যাপার, সাইন্টিফিক ব্যাপার, ক্যালকুলেশনের ব্যাপার, যেগুলোকে আমরা খুব মানে মাইনিউটলি আমরা দেখি। তো ব্যাপারটা হচ্ছে আমরা সময় দিয়ে লগ্নটাকে, অনেকে বলে কালকেই একজন মানে আমেরিকার থেকে এসছে, বলে আমার টাইমটা তো জানা নেই, ইজ এ ডক্টর, ইজ এ, তো কি করবেন বলে আপনার কোনো অসুবিধা, আপনি আমাকে ডেট অফ বার্থটা দিন আর বার্থ প্লেসটা দিন। বার্থ প্লেস না দিলেও চলবে, আপনার ডেট অফ বার্থ দিয়ে আমি চন্দ্র দিয়ে আমি ক্যালকুলেশন করবো। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে চন্দ্র দিয়ে কিন্তু এই রাশি গণনা করা হয়, আর লগ্ন দিয়ে মানে যে রাশি আছে সেটাই লগ্ন। বৃষ রাশি মানে বৃষ লগ্ন, মেষ রাশি মানে মেষ লগ্ন। তো চন্দ্র দিয়ে যে আমরা যখন গণনা করি তখন কি হয়, আমাদেরকে অনেক জিনিস লক্ষ্য রাখতে হয়, দেখতে হয়। খালি 9টা তো গ্রহ নয়, 27খানা নক্ষত্র আছে। এই 27খানা নক্ষত্র ও কোন নক্ষত্রে কোন গ্রহ বসে আছে, ইভিন তার নবাংশ, অনেক কিছু বিচার করতে হয় আমাদেরকে। আর এই জ্যোতিষশাস্ত্রটা কিন্তু একটা হচ্ছে পারমিউটেশন কম্বিনেশন, এটা একটা ম্যাথমেটিক্স। কারণ আপনাকে সব দিক দেখে আপনাকে বিচার, কারণ দেখুন 12খানা রাশি, 12খানা লগ্ন, প্লাস ওয়েস্টার্নে কিন্তু সান দিয়ে, যেটাকে জোডিয়াক বলা হয়, সান সূর্য দিয়ে তারা ক্যালকুলেশন করে, সূর্য দিয়ে কোথায় কোথায় কি প্লেস করা আছে। ইভেন এই যে জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে মানে ভালো জিনিস, আপনি এসব বলতেও পারেন আমি জ্যোতিষশাস্ত্রটাকে চুজ করলাম কেন, কারণ জ্যোতিষশাস্ত্র একটা এমন সাবজেক্ট, কারণ এটাকে জ্যোতিষশাস্ত্রকে বেদের চোখ বলা হয়। যেমনি মানুষ, সে যদি চোখ না থাকে তাহলে সে দেখতে পাবে কি, সে অন্ধ। তো আগেকার ঋষিমুনি যারাই ছিলেন সব কিন্তু জ্যোতিষবিদ্যা কিন্তু পড়ানো। এই জ্যোতিষবিদ্যা কি হয়, জ্যোতিষবিদ্যার দ্বারা আমরা প্রত্যেক মানুষের যে 12খানা যে রাশি আছে সেটা 12খানা ভাব,
কে আমরা বিচার করতে পারি। আমরা লগ্নটাকে প্রথমে বলি, লগ্ন হচ্ছে মানুষের অ্যাসেন্ডেন্টটা হচ্ছে পার্সোনালিটি, লগ্নটা মানুষের পুরো পার্সোনালিটিটাকে রিপ্রেজেন্ট করে। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাগটা হচ্ছে মানুষের অর্থ, মানে তার ভাগ্যে কতটা অর্থ আসে। থার্ড হাউস হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ, মানে থার্ড হাউস দিয়ে আমরা বিচার করি কি তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কেমন হবে, তার সাথে কি ধরনের ব্যবহার হবে, ইভেন তাদের সাথে পার্টনারশিপটা আমরা এখান থেকে আমরা ক্যালকুলেট করি, দেখি আর বলে না কি এগুলোজি আপনার পার্টনারশিপ ব্যবসা হবে কি। তো ফোর্থ হাউস হচ্ছে প্যারেন্টস, এগুলো অ্যাকুরেট হয়, মানে এগুলো অবভিয়াসলি আমি একটুখানি হয়তো এত প্রশ্ন আপনাকে করব, তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে এই জ্যোতিষ শাস্ত্রের নাম করে ইদানিংও এরকম বহু ঘটনা, অতীতেও এরকম বহু ঘটনা আমরা দেখছি, হয়তো ভবিষ্যতেও দেখতে হবে। জ্যোতিষ শাস্ত্রের নাম করে মানুষকে ঠকানোর একটা বিরাট কারবার, মানে এর মধ্যেই আমি একটি চ্যানেলে দেখছিলাম যে দমদমে কোন এক বাবা তিনি জ্যোতিষ শাস্ত্রের নাম করে এইরকম করেছেন, চাকদাতে করেছেন, এরকম মানে মানুষ তো ভরসা করে যায়, বিশ্বাস করে যায়। এবং আমাদের কাছে আমরা যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে মতামত শুনি, সেগুলোতে শুনি যে জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ একটা মানে গণনা নির্ভর একটা ব্যবস্থা, যে ব্যবস্থা থেকে সম্পূর্ণ গণনা করে মানুষের ভবিষ্যৎ অনেকটা অ্যাকুরেসি লেভেল ঠিকঠাক করে বলা যেতে পারে। এইটা মানে আমার আজকের অতিথি, আমি অতিথি, আমরা দর্শকদের কাছ থেকে মানে বোঝার চেষ্টা করব, দর্শকদেরও বোঝানোর চেষ্টা করব যে এটার অ্যাকুরেসি লেভেলটা কিরকম হতে। প্রথম কথা যেটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, আমি এক এক করে আপনার পয়েন্টের আনসার দিচ্ছি। প্রথমে যেটা হচ্ছে অ্যাকুরেসি, কোনো জিনিস কিন্তু এই প্রকৃতিতে কিন্তু 100% ইভেন দেখলে আপনি যখন ব্যাংকে একটা গোল্ড কিনতে যাবেন, আপনি গোল্ড কিন্তু 99.9, এটা সাইন্টিফিক্যালি প্রুভ। ইভেন আমরা কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিলে যে কটা মেটেল প্রকৃতিতে, এটা একটা জিনিস। তো আমাদের যে অ্যাকুরেসি লেভেলটা, প্রথম কথা যে, সেকেন্ড কোশ্চেন, আমরা কিন্তু মানুষের ভাগ্য গণনা করি, যে কিন্তু কারোর ভাগ্যকে আমরা তৈরি করতে সবসময় 10% তো হবেই না, কারণ প্রত্যেক মানুষের একটা ডেস্টিনি আছে, ঈশ্বর পাঠিয়ে দিয়েছে আমাদের এই জগতে। কারণ সৃষ্টিকর্তা তো আছেন, এটা অনেক কেউ মানে না, অনেক কেউ মানে, সেটা দেখুন কন্ট্রাডিকশন থাকবে, কনফিউশন থাকবে, কোশ্চেন থাকবে, কিন্তু আমি ঈশ্বরকে মানি। ঈশ্বর হচ্ছে প্রকৃতি। আমাকে জিজ্ঞেস করে কি আপনি কি রোজ ভগবানকে দেখেন, বলে হ্যাঁ নিশ্চয়ই, আমার রোজ মৃত্যু হয়, রোজ আমার জন্ম, এই যে ঘুমিয়ে থাকি, ঘুমটাও কিন্তু একটা মৃত্যু। কিন্তু আমরা যখন সকালে উঠি, তো তার জন্য সূর্য হচ্ছে কিন্তু আমাদের দেবতাকে, আমি রোজ সূর্য দেবতাকে দেখি, আর চন্দ্রও কিন্তু দেবতা, 15 দিন দেখতে পাই, 15 দিন দেখতে পাই না, শুক্রপক্ষ আর কিছু। তো আমাদের কাজটা কি হচ্ছে, আসলে মানুষ ঠকে খায়। দেখুন আসলে হচ্ছে অ্যাওয়ারনেস। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মানুষকে গাইড করবে, ঈশ্বর কিন্তু মঙ্গলবার সবসময়। তো আমাদের যে এই যে অশুভ গ্রহ, সেই অশুভ গ্রহই কিন্তু আমাদের অশুভ পরিস্থিতি তৈরি করে, অশুভ বন্ধু তৈরি করে, অশুভ কাজ প্রতি আমাদেরকে সেই ইনক্লিনেশনটা দেয়। তো আমাদের এই যে অশুভ গ্রহটা হয় কেন, কারণটা এই অশুভ গ্রহটা হওয়ার কারণ হচ্ছে, এখানে চলে আসছে আবার ওই শাস্ত্রীয় প্রারব্ধ, গত জন্ম তার আগের জন্ম ফল। কারণ এই জন্মে আপনি দেখবেন, আপনি নিজেই ফিল করবেন কি এই জন্মে আপনি দেখবেন কাউ ক্ষতি করেননি, কিছু করেননি, কিন্তু সে আপনার সাথে এলিমিটি করছে। সত্যি কারণটা সেটাকে ভাবতে হবে, কিন্তু আসলে কি আমরা সেটাকে ভাবতে পারি না, বুঝতে পারি না। আমরা সবসময় দোয়াই, ইভেন আমরা ঈশ্বরকে গালাগালি। কিন্তু আমি একটাই কথা বলবো, এই আধ্যাত্মিকতার যে ব্যাপারটা আছে, স্পিরিচুয়ালিজম, এই আধ্যাত্মিকতা হচ্ছে কি সৃষ্টির প্রতি যদি আমি নিজেকে সমর্পণ রাখি। এই যে আমরা যে পুজো পাঠ যা কিছু করি, যে দুর্গা পুজো করি, আমরা যে চণ্ডী পাঠ, তার মধ্যে দেখুন একটা কথা আছে, একটা মন্ত্র আছে, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তে। এই যে স্বর্ণাগত ব্যাপারটা, এটা আমরা চট করে দিতে পারি। সে ঈশ্বর হোক, বাড়িতে বাবা মা হোক, ভাই বোন হোক, বউ হোক, হঠাৎ। তো ব্যাপারটা কি হচ্ছে, আমাদের যে এই যে এনসিয়েন্ট যে স্পিরিচুয়ালিজম, যত ঋষিমণি ছিলেন কিন্তু সব কিন্তু বৈজ্ঞানিক। দেখুন আজকে পঞ্জিকা কিন্তু নাসা আসার আগে কিন্তু পঞ্জিকা ছিল না আমাদের, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কি ক্যালকুলেশন হতো না, গ্রামে বন্ধ, পণ্ডিতরা বসে বসে ক্যালকুলেট করে বলে দিত কে এখন এই যে
কি করে, কারণটা একটা যন্ত্রপাতি ছাড়া অ্যাকুরেসি। ইভেন আমাদের এনসিয়েন্ট কি বলবো, আমাদের এই যে শাস্ত্র যে যা আছে, আপনার এরোপ্লেন থেকে এটাকে কেউ অস্বীকার করে, কিন্তু এগুলো সামনে আসছে, কারণ এই যে এনসিয়েন্ট হেরিটেজের উপরে প্রচুর রিসার্চ, পুষ্পক রথ নিয়ে কথা, পুষ্পক রথ বিমান, বা যে ওই অগ্নিবাণকে বলা হচ্ছে ব্রহ্মাস্ত্র বোধহয় পরমাণু অস্ত্র, এরকম ন্যাচারালি। দেখুন, একটা কথা আছে বলে না কি, কানকান মে ভগবান। আমরা একটা শর্ট ফিল্ম, আমি বাবু রবীন্দ্রনাথ করো জীবন্ত বস্তু, কারণ প্রতি কটা কণাতে কিন্তু হরি আছে। এর জন্য যে ভক্ত পরিণাম কে হিরণ্যকশিপু জিজ্ঞেস করেছিল, হরি তোমার কি সব জায়গায় আছে? তো বলে হ্যাঁ, সব জায়গায় আছে, এই দেওয়ালে আছে, ইয়ে আছে। তারপরে আলটিমেটলি নরসিংহ দেবতা তাকে বধ করল। তো ব্যাপারটা কি হচ্ছে, আমাদের যে এনসিয়েন্ট কালচার, হেরিটেজ, সবকিছুকেই আমরা কি হয়েছে বিলুপ্ত হয়ে গেছে বলতে। কারণ তার কারণটা কি হচ্ছে, আমরা 600 বছর ইংরেজ আমাদেরকে ইনভেট করেছে, তাই তারপর 600 বছর মুসলিম, তারপর 200 বছর আপনার ইংরেজ, 900 বছর আমরা দাসত্ব। তো আমাদের মধ্যে কি হচ্ছে, আমরা নিজের ওই পুরোনো কালচারটাকে, পুরোনো সংস্কৃতি, আজকে যে নালন্দা যে ইউনিভার্সিটি, এখন যদি আমি এখানে বলি কি নালন্দা ইউনিভার্সিটি কে যে পুড়িয়ে দেওয়া হবে, তাই কেন? বখতিয়ারপুর যে রেলওয়ে স্টেশন, ওই তো ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এই সময় আমি যদি অনেক কিছু বলতে গেলে আমরা কমিউনাল হয়ে যাবো। কারণ আমরা কিন্তু নিজের মুসলিমের বাবর, আকবর, হুমায়ুন এগুলো জেনারেশন পড়েছি, কিন্তু আমরা রামের বাবাকে দশরথ জানি, কিন্তু তার আগের জেনারেশনকে আমরা পড়ি জানি, পড়ানো হয়নি। তো আমাদের সে ইভেন আইন থেকে বড় জিনিস হচ্ছে আমাদের ইতিহাসটাকেও কিন্তু বিকৃত করা। আজকে দেখুন, এই বেদের কিন্তু বেদ ভাষ্য, আমি এর জন্য কিন্তু আমি আপনার মানে কি বলবো, স্বামী বিবেকানন্দের বেদ ভাষ্য ইভেন ম্যাক্স মুলার করেছেন, কিন্তু ম্যাক্স মুলারের যে বেদ ভাষ্য সেখানে অনেক কিন্তু ভুল আছে, ভুল এক্সপ্লেনেশন আছে। আর আমরা সেগুলো কি, এটা একটা কালচার, ইংরেজরা ভারতবর্ষে এসে হিন্দুদের মধ্যে কি করে বিভেদ সৃষ্টি করবে সেটা চেষ্টা করে গেছে। আর মুসলিমের তো কথাই নেই, ওরা তো মানে ধর্মান্তরণ, ইংরেজের খ্রিস্টানের ধর্মান্তরণ। কেন? তার কারণটা কি হচ্ছে, আসলে যা হয় এটা তো এক একটা মানে ইতিহাস পরিবর্তন তো হয় আলটিমেটলি। এই যে পশ্চিমবঙ্গে আমরা কিন্তু দুর্গাপুজো কিন্তু হই হই করে করছি, কিন্তু এই দুর্গাপুজোটা কে করেছিল? শ্রীরামচন্দ্র করেছেন, অকাল বোধন। এই যে এখন এবার এটাই কিন্তু আসল যে বাসন্তী, আসল দুর্গাপুজো কিন্তু এটাই আসল। কিন্তু আমরা শ্রীরামচন্দ্রের অকাল বোধনের দুর্গাপুজোটাকে আমরা মান্যতা দিই, কিন্তু শ্রীরামচন্দ্রকে স্বীকার করতে চাই। সেটা রাজনৈতিক কারণ না, ঠিক তো। ওই এটাই যে আমাদের ভারতবর্ষে যে সোশ্যাল মানে কি বলবো, যে পলিটিসাইজ হয়েছে। আজকে এই যে দেশটি স্বাধীন হয়েছে, আমাদের দেশ কি আদৌ স্বাধীন হয়েছে? আমি তো মনে হয় ইংরেজের কাছে বিক্রি হয়েছে। আমার মনে হয় তার ডকুমেন্টেশনও এসছে, আমি রিসার্চ করি। কারণ প্যাট্রিয়টিজম, কারণ দেশ ভক্ত, তাই আমরা দেশকে নিয়ে চিন্তা করি। আমি যখন বাঘকে পেপার প্রেজেন্ট করি ইন দ্য ইয়ার অফ 93, তখন আমাকে বম্বে আইআইটি ডক্টর সুবীর কর অ্যান্ড ডক্টর ডিপি রয়, দুজন মেকানিক্যালের একজন হেড ছিলেন, একজন জার্মানি থেকে এসেছেন। তখন উনি আমাকে বলেছিলেন, তুমি এমএসবি পাওয়ার জেনারেটরের পেপার প্রেজেন্ট করেছো ইনপুট টু দ্য উইসকনসিন ইউনিভার্সিটি, আমেরিকা। তখন বললাম, স্যার আমি ভারতবর্ষটাকে দেখলাম না, ছিলাম না, আমেরিকায় গিয়ে কি করবো? তো আমার চিন্তাধারা আজকে ধরা হচ্ছে। তাই জন্য আজকে আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে এই যে লাইনে লেগেছি, তার আরেকটা কারণ, কেন আমার জিনে, আমার ব্লাডে সেই জিনিসটা, আমি সেই শিক্ষা ইভেন আমি দেখুন আজকে এই যে শিক্ষা নিয়েও আপনাকে বলছিলাম, কি আলোচনা হচ্ছিল, এই যে শিশু শিক্ষার মধ্যে আধ্যাত্মিকতা মানে এই না যে খালি পুজো পাঠ করবো। তার জন্য মানুষকে, একটা বাচ্চাকে, শিশুকে শিক্ষা দিতে গেলে কিন্তু আমি আপনাকে একটু থামাচ্ছি, পুরাতন ভারতবর্ষের যে পুরাতন শিক্ষা ব্যবস্থা, মানে এই মুসলিম শাসকের আগে, সেই শিক্ষা ব্যবস্থায় তো আপনার এই আধ্যাত্মবাদের শিক্ষা ছিল, সেখানে পূজা পাঠের শিক্ষাও দেওয়া হতো, সম্পূর্ণ একটা আলাদা সেপারেট সাবজেক্ট ছিল, সেটা গুরুকুল ছিল। তো এই যে মানে আপনি কি মনে করেন যে ভারতবর্ষ তো আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীতে পথপ্রদর্শক, তো এই আধ্যাত্মবাদের এখনো যতই এরা মুছে ফেলার 700 বছরের
মুসলিম শাসন বলুন বা 200 বছরের ব্রিটিশ শাসন বলুন, যতই এরা মুছে ফেলার চেষ্টা করুক না কেন, কিন্তু মুছে ফেলতে পারেন। তার বহুত নিদর্শন আমাদের আশেপাশে আছে, এখনো সেই নিদর্শনগুলো আমরা দেখতে পাই। তো আপনি কি মনে করেন যে আবার নতুন করে এই যে যে সরকার এখন কেন্দ্রে রয়েছে, তাদের কি উচিত যে আবার নতুন করে এই আধ্যাত্মবাদের যে শিক্ষা, এটা প্রাইমারি শিক্ষার মধ্যে ফিরিয়ে আনা, বা পূজা পাঠের যে শিক্ষা সেগুলো প্রাইমারি শিক্ষার মধ্যে ফিরিয়ে আনা? এটা খুব ভালো কোশ্চেন। প্রথম কথা যেটা হচ্ছে যে আধ্যাত্মবাদের যেটা আগে পুরনো ছিল, হঠাৎ কেন এই ডাউন ইন দ্য সেন্স ইংরেজ মুসলিম, তার কারণটা কি হচ্ছে কি ভারতবর্ষে প্রাচীনকালে গুরুকুল ছিল, সবকিছু ছিল, কিন্তু তখন আপনি আদি শঙ্করাচার্যের নাম শুনেছেন নিশ্চয়, 2600 বছর আগে, তখন কিন্তু শাক্ত আর বৈষ্ণবের মধ্যে, তারপর তো বৌদ্ধ হয়ে এসেছে, তাই তো? আসলে ব্যাপারটা কি হয়ে গেছে, এই যে হিন্দুদের মধ্যে একটা বিভেদ হয়েছে, আমি বড় আমি বড়। তো ন্যাচারালি দেখুন, প্রকৃতিতে সব জিনিসেরই দেখবেন একটা আপস আছে, আবার ডাউনও আছে, কিন্তু এটা হয় প্রতি কটা ক্ষেত্রে। দেখবেন এই যে বিহারের থেকে আমরা কি পাইনি বলুন তো, আপনি নালন্দা বলুন, আপনি বৌদ্ধ গয়া বলুন, বিহার কথাটাই তো তার থেকে এসেছে, বিহার কথাটার অর্থই তো ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু আলটিমেটলি মাঝখানে কি হলো, বিহার ইজ দ্য মোস্ট নটোরিয়াস, তাই তো? এই যে লালু যাদব, এই যাদব, সব মানে যত রকমের। তো ব্যাপারটা কি হচ্ছে, ইভেন আজকে আমি বিহার কেন, আজকে আমাদের পশ্চিমবঙ্গের আপনি অবস্থা দেখুন, যেটা শিক্ষা থেকে শুরু করে নিয়ে, সংস্কৃতি থেকে শুরু করে নিয়ে পৃথিবীতে একটা স্থান ছিল, আর এখন কি শিক্ষার অবস্থা দেখছেন, এখন তো চলছে। তো এখন তার মানে এটা প্রকৃতির কিন্তু একটা সৃষ্টির লীলা। প্রত্যেক মানুষের সব পরিস্থিতির একটা আপস আছে, আবার ডাউন হবে। দেখবেন একটা জেনারেশন খুব রাইজ করলো, তারপরে একটা পরিবারে দেখা যায়, পরিবারে দেখাই যায়। তো ন্যাচুরালি এটা একটা প্রকৃতির খেলা, ঈশ্বরের খেলা। আর আমাদের সনাতন ধর্ম কখনো কিন্তু মুছবে না, এর জন্ম নেই, এর মৃত্যু। তাই জন্য আলটিমেটলি দেখবেন আস্তে আস্তে কিন্তু প্রচুর স্পিরিচুয়ালিজম নিয়ে আলোচনা, কথাবার্তা, ইনি গুরুত্ব ওপেন, এটাকে আপনি অস্বীকার করতে পারেন না। আর দ্বিতীয় কথা, আলটিমেটলি আস্তে আস্তে আবার আমাদের যে আদি সনাতন ধর্ম সে আবার কাম করে আবার পৃথিবীতে শ্রেষ্ঠ আসন গ্রহণ করতে। তো ন্যাচারালি আধ্যাত্মিকতা একটা এমন পাওয়ার, আসলে আধ্যাত্মিকতা লোকে এটা বোঝার থট প্রসেস প্রত্যেক মানুষের কিন্তু আলাদা আলাদা। কেউ ভাবে কি আমি পুজো করছি মানে আমি বাড়িতে তুলসী পাতা, বেল পাতা এসব দিয়ে পুজো করছি, ঠাকুরকে প্রসন্ন করছি, আর আমি কিছু চাইছি যে আমার পরিবারে আমরা ভালো থাকি, নানান চাহিদা, তাই তো? তো কিন্তু আমাদের এই যে পুজো পাঠে, আমি এরপর একটা কাজও করছি, আমি কি কায়াকল্প নিয়ে, কায়াকল্প মানে আয়ুর্বেদ শাস্ত্রের একটা কি বৃদ্ধ অবস্থা, মানে মানুষ কি করে সুস্থ থাকবে, সুস্থ শরীরকে কি করে সুস্থ রাখা হবে, এটা কিন্তু চরক সংহিতা থেকে আছে। তো আয়ুর্বেদ শাস্ত্রের মেইন জিনিস হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য আমরা কি কি করণীয় আছে সেগুলোকে আমরা কিন্তু বলি। তো কায়াকল্পের মধ্যে আমি কিছু কিছু এমন মানে লেখা আমি লিখেছি কি আমি কিন্তু এখনো কিন্তু অ্যালোপ্যাথিক খাই না, দেখতে পারতাম আমার প্রেশার নেই, কিছু নেই, আমি যৌগিক ক্রিয়া, আয়ুর্বেদিক আর কয়েকটা আমি হোমিওপ্যাথিক আমি ওষুধ নিই, অ্যালোপ্যাথিক খাই না। আচ্ছা, এটা ঈশ্বরের কৃপা। এখন এই বয়সে আমার 65+, তো আমার বন্ধু বান্ধবরা মানে সব বলে হাউ টু মেনটেন দ্য, বলে আমি তখন বলি দেখো ভাই আমি ব্রাহ্মণ মুহূর্তে, কিন্তু এখনকার দিনে কি হয়েছে, কেউ ব্রাহ্মণ মুহূর্তে উঠে কারণ মুহূর্ত জানেন, যা ভাবনা একটুখানি পরিচালনা করে দিলে ভালো হবে দর্শকদের। ব্রাহ্ম মুহূর্তটা কি? দেখুন, ব্রাহ্ম মুহূর্তটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দিনের বেলায় 12 ঘন্টা দিন হয়, 12 ঘন্টার রাত, তাই তো? তো এই দিনের বেলায় 4টে প্রহর হয়, রাত্রেবেলা 4টে, চতুর্থ মানে সন্ধ্যে 6টা থেকে 9টা প্রথম প্রহর, তারপরে দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, 12টা থেকে 3টে থেকে 6টা চতুর্থ প্রহর। তো আমাদের 3টে থেকে যে 6টা যেটা হচ্ছে, এটাকে আমরা পুরো ফ্রিজটাকে ব্রাহ্ম মুহূর্ত নিয়ে আসি। কারণ তখন বলা হয় কি ওই সময় আসলে দেখুন এই সৃষ্টিতে সূর্য আর চন্দ্র এই দুটোই কিন্তু আমাদের শরীরকে কিন্তু
অ্যাক্টিভেট করে। ইভেন অ্যাস্ট্রোলজি, মেডিকেল অ্যাস্ট্রোলজি সাবজেক্ট যেটা আমি কাজ করছি আর মেডিকেল, বিগ মেডিকেল সাইন্স, আমাদের যত প্ল্যানেট স্টার আছে আমাদের বডি অ্যানাটমি কন্ট্রোল। আর আমার একটাই হচ্ছে কি শরীরকে সুস্থ রাখতে হবে, আর শরীরকে সুস্থ রাখতে গেলে আপনাকে ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে। আপনি এমনি অনেক কেউ দেখবেন বলবেন সূর্যোদয়ের আধ ঘন্টা আগে আধ ঘন্টা পরে ব্রাহ্ম মুহূর্ত, সেটাও ঠিক আছে আগে, কিন্তু যেটা প্র্যাকটিক্যালি আমরা অ্যাচিভ করি দেখবেন ইভেন যারা যত মানে সাকসেসফুল তাদেরকে কিন্তু ব্রাহ্ম মুহূর্তে উঠতেই হবে কিছু পেতে গেলে। কারণ আপনাকে কিন্তু, আমরা যে এই জগতে এসছি, আমাকে কিন্তু ওই বললাম ডেস্টিনি, আমাকে ব্রহ্মাণ্ড পাঠিয়েছে, কিন্তু ওই ঐশ্বরিক যিনি উনি বেঁধে নিয়েছেন কে কি কাজ করবেন। আপনি যেমনি বলছেন আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে অ্যাস্ট্রোলজার হয়ে কি করে চলে গেল, এটা আমাকে অনেক কেউ প্রশ্ন করে। তো এটা বাধা ছিল, কারণ আমার জীবনে প্রতিভাটা পেয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট। প্রথমে তার জন্য আমাকে লোকে অনেক কিছু বলেছে, আমাকে অনেক কিছু তুমি এত পুজো পাঠ করো, ইয়ে করো, আমার ফ্যামিলিতে আমাদের আত্মীয় স্বজনের মতো আমাকে যা হয়। তো আমি তো জানি কি আমি কি করবো, লোকে বলবে, কিন্তু আমি যে নিজের অ্যাম্বিশন ছিল, আজকে আমি একটা জায়গায় পৌঁছেছি। এখন আমার আত্মীয় স্বজন করে আমাকে পাওয়ার জন্য মানে উদ্গ্রীব হয়েছে, কিন্তু যা হয়। তো ব্যাপারটা কি হচ্ছে, এই যে ব্রাহ্ম মুহূর্তে যদি আপনি ওঠেন, তখন আপনি যদি এই যে আমি সবাইকে দর্শক বন্ধুদের বলবো, কমসে কম দেখবেন শিশুদেরকে বলতে হয় না, একটা বাচ্চা বাড়িতে যখন জন্মায় মানে আমাকে বাড়িতে ঘুমোতে দিচ্ছে না, তাই ওরা তাড়াতাড়ি শুয়ে পড়ে আর ভোর 3টার সময় কিন্তু উঠে পড়ে, দেখবেন তার কারণটা কি হচ্ছে, বায়োলজিক্যাল ক্লকটা বায়োলজিক্যাল এই যে সংজ্ঞাটা দিলেন মানে একটা শিশুকে দেখুন এই প্রকৃতিতে, মানে আসলে কি আমরা প্রকৃতির সাথে মিশতে শিখি না, জানতে শিখি না। আজকে কিন্তু যে কথা দেখবেন এই যে জ্যোতিষ শাস্ত্রে যে রাশি লগ্ন আছে কিন্তু পাখির উপরে নাম করা, মেষ, মেষ মানে ধ্যান, বৃষ, বৃষ মানে হচ্ছে সাউন্ড, মিথুন, মিথুন হচ্ছে কপাল, কর্কট ক্যান্সার, কর্কট মানে হচ্ছে ক্যাকড়া। তো এই যে রাশি লগ্ন তাদের সাথে কিন্তু মিল হয়। ইভেন যে যোগাসন করি, এই যে যোগা পশ্চার গুলো কিন্তু সব পশু পাখির থেকে। তো আমরা একটু মানে আসলে একটা অ্যাওয়ারনেসটা আমরা সেভাবে দিতে শিখিনি, দিচ্ছি না। তো আমি একটাই কথা বলে, আমাকে বলে গুরুজি এইসব পান্ডিজি কি হবে, লাভটা কি, মানে এই লাভটা তোমরা এখন বুঝতে পারছো না, যখন মানুষের দাঁত থাকে দাঁতের মর্ম বোঝে না, তাই তো দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে কেনা। তো সিমিলারলি আমরা যে অবহেলা করছি তোমরা এখন বুঝতে পারছো না, পরে বুঝতে পারছো। ইভেন এই যে শিশুদের যে ব্রাহ্ম মুহূর্তে যে উঠে পড়ে, ওরা যে খেলা করে, তখন কি হয় ওই টাইমে আমাদের ব্রহ্মাণ্ডে এই যে আমরা যে মেডিটেশন, আমি ছোট্ট করে আমাদের সাবজেক্ট ইজ ভেরি বিগ সাবজেক্ট, যে এগুলো হাতে ধাপে অনেক সাবজেক্ট করা যেতে পারে। এই যে ধ্যান কেন করবো, কিসের জন্য করবো, কোন সময় করবো, কিভাবে করবো, মানুষ কিন্তু কনফিউজ, কিছু মনে করবেন না। ধ্যান ইজ এ ভেরি ইজি প্রসেস, আমার ধ্যানের প্রসেস ইজ ডিফারেন্ট, প্রত্যেক মানুষের কিন্তু প্রেজেন্টেশন কিন্তু ডিফারেন্ট থাকে, আলটিমেটলি তারা পায় কিন্তু সেই ব্রহ্মাণ্ডের কাছে। আমরা নিউটন ফর্মুলাতে পড়েছি এনার্জি ক্যান নট ডিস্ট্রয়, এনার্জি ক্যান নট ক্রিয়েট, তাই এনার্জি ক্রিয়েট করতে পারি না, আমি ট্রান্সফর্ম করতে পারি। যেমনি যে সাউন্ড এনার্জি আপনার কানে যাচ্ছে, আপনি শুনছেন, ওটা আপনার ব্রেন অ্যাক্টিভেট করছে, তারপর আপনি আপনার ব্রেন দিচ্ছেন। সিমিলারলি লাইট ইজ অলসো এনার্জি, এই লাইট জ্বলছে বলে আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। So it is all that energy transformation. তো সেই এনার্জি ট্রান্সফরমেশন আমরা পাচ্ছি, কিন্তু যে কসমিক এনার্জি এর কিন্তু ক্রিয়েশন অনেক ডিস্ট্রয়, ট্রান্সফরমেশন। তো আগেকার ঋষিমুনিরা কিন্তু এই কসমিক রে, কসমিক ভাইব্রেশন তাকে পাওয়ার জন্য, ইট ইজ দ্য ইমর্টাল কিন্তু দেখবেন যারা ঋষিমুনিরা, এটা ফিলিং এর ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার, আপনি একদিনে পাবেন না কেন। তো এটার জন্য আগে যে গুরু পরম্পরা, আমাকে অনেক কেউ বল, আমি ইদানিং মানে যেহেতু আমরা গুরু বংশ, ঠিক আছে আমি ইদানিং দীক্ষাও দিচ্ছি, তবে একটাই কথা, আমি তোমাকে সব কিছু দেবো কিন্তু তোমার দীক্ষা নিতে হবে। গুরু পরম্পরা, কারণ সঙ্গীতেও তো গুরু পরম্পরা আছে, গুরুকুলেও তো গুরু পরম্পরা। তো গুরু মানে কি, ওকে এটাই ভুল করছে কি আমি ছোট হয়ে গেলাম না। গুরু কি হয়, একটা ফ্যামিলিকে বেঁধে রাখে, একটা ফ্যামিলিতে দেখেন বাবা মা ছেলে মেয়ে সব আছে, কিন্তু ছেলে
বাবার কথা শুনছে না, মায়ের কথা শুনছে। এই যে ডিফারেন্সেস গুলো, তখন গুরুটা ছিল কি সেই ফ্যামিলিকে গাইড, কি গাইড, স্পিরিচুয়াল, আর কিচ্ছু। কিন্তু আমরা এগুলোকে ডিস্ট্রয় করেছি, করা হচ্ছে। কেন আমরা এত পাওয়ারফুল? দেখুন আমাদের শাস্ত্রটা এত পাওয়ারফুল, একটা মানুষ স্বামী বিবেকানন্দকে দেখুন, ওর মতো সংগঠনটি করতে পেরেছে না। আজকে উনি কি করতেন? ধ্যান খেলা করতেন। ওনার যে জীবনী, ওনার জীবনীকে নিয়ে কেউ আলোচনা কিছু মনে করবেন। আমি তো রামকৃষ্ণ সবার সাথে আমি জড়িত। রামকৃষ্ণ মিশন ইভেন স্বামী বিবেকানন্দ যখন উঠতে হয়, কমিটি তৈরি হয়, এসকেরায় ছিলেন, বলরাম মন্দির, প্রদীপদা, আমরা সব মানে উনি আমার পায়ের কাম বন্ধু। তো আমার বক্তব্য কি হচ্ছে কি, তখন আমি বলেছিলাম মহারাজদেরকে বলি, শ্যামল মহারাজ, পার্থ মহারাজ পুরো কনস্ট্রাকশনটাকে করতেন। তো আমি একটা জিনিসই বলছি, আমি আই রেসপেক্ট স্বামীজি, রামকৃষ্ণদেব, ঠাকুর, সংগঠন সব ঠিক। রামকৃষ্ণ মিশন হচ্ছে ভেঙে গেছে, ওকে, কিন্তু আমার একটাই বক্তব্য কি, স্বামীজির স্পিরিচুয়ালিজমের থেকে আগে উনি কিভাবে স্বামী বিবেকানন্দ হলেন সেই শিক্ষাটাকে দেওয়া। বাল্যকালে উনি কি করতেন, বাল্যকালে উনি কি করে কষ্টটা পেয়েছেন। আমরা মানুষের কষ্টটাকে দেখি না, আমরা ভালো জিনিসটা যখন সে একটা অ্যাচিভ করে যায় তখন মানুষ তার পিছনে চলে। আমি কি ভুল করছি তাহলে আপনি বললেন। তো আমি ভেরি প্র্যাকটিক্যাল, আমার হচ্ছে শিশু শিক্ষা। আমাদেরকে শিশুদেরকে শিক্ষাকে দেবে কখন স্কুলে গিয়ে সে শিক্ষা, কিন্তু শিক্ষা না। এখনকার শিক্ষা হচ্ছে তুমি টাকার পিছনে ছোট, তাই তো? একটা বলে রাখি, আমার বাবা আমাকে শিখেছিলেন কি কোনোদিন টাকার পিছনে ছুটবি না, নিজেকে তৈরি করবি যেন টাকা তোর পিছনে ছুটবে। তাকে ছোটে আমি ফিল করি, কারণ বাবার সেই কথাটাকে আমি সবসময় সব জায়গায় বলি, যোগ্যতা তৈরি করার কথা। তুমি যোগ্য কি যাতে তোমার পিছনে টাকা, তার মানে কি এডুকেশন। আজকে আমাকে বলে আপনি এত এত কাজ করেন, হিলিং করেন, স্পিরিচুয়াল না। হ্যাঁ, আপনি কোনো রুগীকে নিয়ে আপনি হাই টেম্পারেচার আছে, আমি ঈশ্বরের কৃপায় আমি হাফ এন আওয়ারে তার আমি 15 থেকে হাফ এন আওয়ারের মধ্যে তার টেম্পারেচার ডাউন করে দেবো হিলিং। ইভেন অনেক জায়গায় আমি করেছি, কিন্তু দেখলাম কি এর মধ্যে এটাও কি বৈজ্ঞানিক পদ্ধতি? হ্যাঁ, স্পিরিচুয়াল কিন্তু আমি কি এনার্জি রিসিভ করছি, ওই যে কসমিক এনার্জি রিসিভ করছি, আমি আবার দিচ্ছি। দেখুন আপনি আর্ন করলেন 100 টাকা, আর্ন করলে তখন 100 টাকা খরচা করতে পারবেন। তো আমাদের সেই স্পিরিচুয়াল হিলিং এর জন্য সেই কসমিক এনার্জিকে, আধ্যাত্মিক শক্তিটাকে আমাদেরকে গ্রহণ করতে হয়। তার জন্য আমাদেরকে সেই পদ্ধতি বসে সেই নিয়মে আমাদেরকে চলতে। তো ব্যাপারটা কি হচ্ছে কি, আমাদের এই যে আধ্যাত্মিকতার যে ডিফারেন্সেস গুলো, আসলে কি এটা কিন্তু একটা আমি কি বলবো, ইন্টারন্যাশনাল পলিটিক্স তো আছে। ইভেন আজকে দেখুন ন্যাশনাল পলিসি, ইন্টারন্যাশনাল পলিটিক্স বলে দুটি কথা আছে। আমাদের এই সোশ্যাল স্ট্রাকচারটাকে যে ডিস্ট্রয় করা হচ্ছে, কিন্তু ট্রেন্ড নিতে পারে। আজকে আপনি দেখুন যেই হোক, আজকে যে কোনো রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী, আজকে যে মোদিজির মধ্যে তো বিশাল কথা আছে। উনি কি করেননি বলুন? উনি ঘর ঝাড়ু দিয়েছেন, সাফ করেছেন, যখন উনি ইয়ে করতেন। উনি হিমালয় পর্বতেও গেছেন, ইভেন উনি রামকৃষ্ণ মিশনও এসছেন, চাও বলছেন। তো ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু ওনার মধ্যে সেই আধ্যাত্মিকতা পাওয়ার এসছে বলে আজকে উনি আমরা যেদিকে এগোচ্ছি। তো আশা করি আমাদের ভারতবর্ষ আবার কিন্তু শেষ করা কেন, আমি তো রাজনীতি করি না, আমার সবাই সাথে ভালো লোকে তার জন্য কনফিউজ হয়ে যায় কি আপনি কোন দল। আমি দলের লোক না, আমি মানুষের দলে আছি, আমি মানুষের ভালোর জন্য আছি। আমার কাছে পার্টি পলিটিক্স বড় না, আমার কাছে হচ্ছে মানুষ সবচেয়ে বড়। আমার অ্যাওয়ারনেসটা আমি সেখানে আমি দিতে চাই কি হেলথ, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি ইজ নট বাই চান্স, ইট ক্যান বি চোজেন। সো মাইন্ডিং ইউর বডি, মেন্টেনিং ইউর মাইন্ড, এটা আমার স্লোগান। মানুষের কারণ সুস্থ শরীর, সুস্থ মন কখনো অসুস্থ পারে কি? আমাদের আপনি এই যে ব্রাহ্ম মুহূর্তের কথা বলছিলেন, যে 3টে থেকে যে 4টে, এটা ব্রহ্ম মুহূর্ত। 3টে থেকে 6টা যে ব্রাহ্ম, আরো বেটার। মানে আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম, একটা লেখাতে পড়ছিলাম যে 3টে থেকে 4টে বা 5টার মধ্যে ঘুম ভেঙে গেলে নাকি শুভ, ওই সময়টাকে ব্যবহার করতে বলা হয়। আপনার কথার সঙ্গে সেটা মিলেই যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধরুন আমরা কোয়াইট উই আর ভেরি মাচ অ্যাডিক্টেড টু মোবাইল। আমাদের এখানে ম্যাক্সিমাম লোকের এই অবস্থা। তার কারণ আমাদের যদি ভারতবর্ষে 140 কোটি
জনতার কথা বলা হয় তাতে প্রায় 100 কোটির কাছাকাছি মোবাইল আছে। তো এই যে বিশেষ করে স্মার্ট মোবাইল আসার পর মানুষের যে অ্যাডিকশন বেড়েছে, যেভাবে মানুষ অনেক রাত্রি অব্দি ইউজ করেন মোবাইল ফোন, এইটা ধরুন অনেকের দেড়টা দুটো অব্দি মোবাইল ফোন ইউজ করেন, তার কাজের ক্ষেত্রেও দরকার হতে পারে, অ্যাডিকশনের জন্য অনেকে ইউজ করেন। তাহলে সেই ক্ষেত্রে এই যে ব্রাহ্ম মুহূর্তের সুফল কি করে মানুষ নিতে পারবে, বা কি করে মানুষ এইটাকে ব্যবহার করতে পারবে? হরিওম দীপ্তিদা, দেখুন এই যে এটা খুব ভালো কোশ্চেন করেছেন। আসলে দেখুন প্রত্যেক জিনিসের বললাম একটা পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। তাই জন্য দেখবেন যারা কিছু কিছু সেলিব্রিটি আছে, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি তার জন্য। মিঠুন চক্র, আমি একসময় মিঠুনদার খুব ক্লোজ, অনেক আজকের ঘটনা না, এটা আমি 87 থেকে 90s এর কথা বলছি। তখন আপনি কথায় প্রিমিয়ার শো হয়েছিল, তখন আমিও ছিল, ইভেন ওনার সাথে জড়িত ছিলাম এবং এর প্রোগ্রামে। তো মিঠুনদা কিন্তু দেখবেন শুনবেন ওনার বাইটসে উনি বলেছেন উনি কিন্তু মোবাইল ইউজ করেন। তো ব্যাপারটা কি হচ্ছে দেখুন, যারা কিছু জীবনে করতে চায়, কিন্তু আমি মোবাইল ইউজ করি, আমি কিন্তু আমার রোজ আমার 4টে অ্যালার্ম থাকে, কারণ আমারও হয় 11টা 12টা, অনেক সময় 1টা হয়ে যায়, কিন্তু আমার 3:30 থেকে 4টা আমার ঘুম ভাঙে। কারণ এই যে ঘুম ভাঙা জিনিসটা আছে, এটা কিন্তু ঈশ্বরের সৃষ্টির একটা অদ্ভুত লীলা খেলা। তাদেরই ঘুম ভাঙে, আমি বলবো ঈশ্বর কিছু চাইছেন তাদেরকে দিয়ে কিছু করেন। এই ফিলিংসটা, এই অনুভবটা যখন মানুষ করতে পারে, দেখুন এই যে বডি মাইন্ড, এই যে মেডিটেশন, কন্ট্রোল ওভার দ্য মাইন্ড, আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি কি পারি, তাই তো? মন সবসময় দিচ্ছে, আর যে মনকে কন্ট্রোল করতে পেরেছে, আগে হচ্ছে বডি তারপরে মাইন্ড। একটা অনুষ্ঠানে গেছিলাম, ওনারা সব তারা খালি মাইন্ড নিয়ে কথা বলছে, তখন তাদেরকে বললাম মাইন্ড দরকার, কিন্তু তার আগে তো বডিটাকে তো ঠিক রাখতে হবে। আমাদের ভারতবর্ষে কত পার্সেন্ট পাবলিক ভালোভাবে খেতে পারে বলি তো? সবাইকে খাবার পিছিয়ে কি? তো যাদের অর্থ আছে তারা ঠিক আছে, তো ভালো, তারা ভালো খাচ্ছে, তারা মনের কথা নিশ্চয়ই ভাববে। কিন্তু আমাদের এই ভারতবর্ষের সাধারণ জনগণদের জন্য শরীরটাকে সুস্থ রাখার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য, শরীরের কর্মকুশলতাকে বাড়াবার জন্য আমাদেরকে সেই শিক্ষা করতে হবে। বারবার বলি কেন, এই যে অ্যাওয়ারনেসটা কি আছে, আপনাকে জীবনে যদি কিছু পেতে হয়, কিছু যদি করতে হয়, আপনাকে কিন্তু ব্রাহ্মণতে উঠতে হবে। দেখুন আমি কিন্তু কায়াকল্পের কাজ করছি, আমি এর মধ্যে একটু ডাটজুম 9 একটি আমি কোম্পানির, আমি কিন্তু ওয়েলনেস কনসালটেন্ট। সে কেমিক্যাল, তার মিশনই হচ্ছে কেমিক্যাল ফ্রি, আয়ুর্বেদিক অ্যান্ড অর্গানিক। তার মেন্টর কিন্তু ইঞ্জিনিয়ার জিতেন্দ্র দাস। আজকে মোর দ্যান 50 প্রোডাক্টস, 9 ব্র্যান্ডস উইথ ন্যাশনাল ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনে কাজ করছে। আমি ওনাকে স্যালুট করি। আমি 3 দিন আগেই আমাদের একটা পডকাস্ট হলো আমাদের। তো আমার বক্তব্য হচ্ছে কি, একটা জিনিস শরীর আছে, আপনি যদি শরীর যদি সুস্থ না ঠিক রাখেন, আপনার যদি জ্বর হয়ে যায়, আপনার মন সেখানে কোনো কাজ করতে পারবে কি না? তো এই যে বেসিক জিনিসটা, তো আমার শরীরের কর্ম ক্ষমতাটাকে আমি যত বাড়াতে পারবো, তো আমি আয় করতে পারবো, তাহলেই আমি ভালো খেতে পারবো। এখন দেখুন ম্যাক্সিমাম লোকের দেখুন সোশ্যাল স্ট্রাকচারটাই আমি রয়েছে, চুরি করো, ডাকাতি করো, মানুষকে ঠকাও, কে আজকে সমাজে মানুষ তো মানে টিভিতে নিউজ দেখে অনেকে মানে ডিপ্রেস। তো আমার বক্তব্য হচ্ছে আমাদের মিডিয়ার যেমনি পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে, সিমিলারলি মোবাইল। আমি ওটাকে কি করে, এটার জন্য দেখুন আমাকে অ্যাওয়্যার করতে হবে। আমি তো জোর করে কাউকে কিছু করতে পারবো না। আমাকে অ্যাওয়্যারের জন্য আমাকে সেভাবে শিক্ষা, সেই ডিসিপ্লিন, সেই ডিটারমিনেশন, সেই ডেডিকেশন, সেই ডিভিশন, আমি যে 4 ডাইমেনশন, 4টি মানুষকে জীবনে সাকসেস হওয়ার জন্য ফার্স্ট হচ্ছে ডিসিপ্লিন, অনুশাসন। কিন্তু আমরা সেটা করি কি? আমরা মানে নিজে মিথ্যে কথা বলছি, অন্যকে ছেলেকে বলছি তুই মিথ্যে কথা বলিস। এই যে মানে ডিসিপ্লিন, তারপর ডিটারমিনেশন, তারপর ডেডিকেশন আর ডিভোশন। আমরা ডিভোটি বলে না, হি ইজ এ ডিভোটি অনেক, মানে আমি তার উপরে পুরো আস্থা রাখি। আই এম ডিভোটি টু দ্য মা কালী, আই এম ডিভোটি টু দ্য হরে কৃষ্ণ। তো এই যে ব্যাপারগুলো যে আছে, সেই শিক্ষাগুলো, সেই অ্যাওয়ারনেস গুলো, দেখুন আজকে ইয়াং জেনারেশন আপনি স্টার্ট হয়ে যাবে। আজকে আমরা ছোটবেলায় তো আমাদের তো এখনো মামা মামি কাকা কাকি পিসি আছে, এই কামিং জেনারেশনে কাকা কাকি এসব মাসির জেনারেশন আছে কি? নেই।
কেন নেই? তার কারণটা হচ্ছে এই অ্যালায়েন্স। দেখুন মার্কেটিং আজকে এই যে অ্যালোপ্যাথিকের কথা বলি, ওষুধের, আমার মামা বিশাল ডাক্তার, ওনার সাথে এক ছোটবেলায় ইয়াং টাইম ওনার সাথে আমার ডিবেট, উনিও আমাকে নাম করার আগে আমি তখন বলতাম কি একদিন স্পিরিচুয়ালিজমে তোমাকে আসতে হবে। উনি এখন ভুগছে, ইজ এ বিগ ডক্টর, সুগারে ভুগছে। বলে তুমি ডক্টর হয়ে তুমি নিজের সুগারকে ঠিক করতে হবে, তুমি কিসের ডক্টর? তুমি যদি নিজেকে সুস্থ রাখতে পারতে তা তোমাকে এখনো পুজো করি, তুমি আমার মানে মামা হচ্ছে, শ্রদ্ধে হয়ে। তো আমি একটু মানে মাঝে মাঝে একটু অফেন্সিভ কথা বলে ফেলি, মানে সিরিয়াসলি না, কাউকে অসম্মান করার জন্য না, মেন হচ্ছে বক্তব্যটাকে প্লেস করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে এই যে মোবাইল ইউজের যে ব্যাপারটা, যেহেতু দেখুন আমি তো মোবাইল ইউজ করছি, এর যে ভাইব্রেশন এটা ভেরি হার্মফুল। তার জন্য অনেক নিয়ম আছে, আপনি কোথায় রাখবেন কি কোথায় রাখবেন না, হাতে কতক্ষণ রাখবেন, অনেকে পকেটে ঢুকে রাখেন। এর যে ভাইব্রেশন, এগুলো আনসিন ভাইব্রেশন, বিশেষ করে মোবাইলের সঙ্গে যে নতুন এখন ওয়াইফাই সিস্টেম, সেটা ভীষণই ক্ষতিকর বলছি। তো মোবাইলকে যতটা সত্যি শোয়ার সময় রাখে সবাই, এগুলো অনেক জিনিস আছে। দেখুন প্রত্যেক জিনিসের একটা, আর দ্বিতীয় কথা কি হচ্ছে এই যে মেডিটেশন ধ্যান, যেটা স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন কি তুমি যদি ঠিকভাবে ধ্যান করো, ওনার তো উনি তো রামকৃষ্ণ পরমহংসদেরকে প্রথমে তো ভুল মানতেন না, ওনার সাথে রীতিমতো ডিবেট করতেন, তাই তো বাঁচিয়েছেন, কিন্তু আলটিমেটলি উনি তো ঠাকুরের তো শরণাপন্ন যা কিছু করেছেন বলেছেন কিনা। তো গুরু দরকার। সিমিলারলি আমাদের মেডিটেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে কোনটা ভালো কোনটা মন্দ নিজেকে বিচার করার জন্য নিজের শরীর মনটাকে সুস্থ রাখতে হবে। তার একটা প্রধান অঙ্গ হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে ওঠা আর মেডিটেশন। তখন আপনি যদি মেডিটেশন করেন তখন দেখবেন আপনি নিজেই ফিল করবেন যে আপনার ব্রেন, মেডিটেশন করলে কি স্বামী বিবেকানন্দের মেমোর পাওয়ার আপনি ভাবতে পারেন? বই পাল্টেছেন, উনি সব পড়ে নিয়েছেন। হাউ ইজ ইট পসিবল? লোকে তো বলবো এটা অলৌকিক, এটা বিশ্বাসযোগ্য না। আজকে রামকৃষ্ণ পরমহংসদেব উনি কি লিখেছেন? কিছু লিখেননি তো। আজকে রামকৃষ্ণ কথামৃত কে লিখেছেন? মাস্টার লিখেছেন, শ্রীমনকে। তো আমার বক্তব্য একটা জিনিসই হচ্ছে এই যে পডকাস্ট হচ্ছে, আমি খুব প্রসন্ন। আমি সবসময় ঈশ্বরের কাছে এক প্রার্থনা করি সবসময় কি না দীপ্তিমানদা আরো ভালো কাজ করি। আমার কাজই হচ্ছে সবের ভালো মঙ্গল চাওয়া। আমি জানি আজকে আমার দীপ্তিমানদা পাওয়ারফুল হলে আমি, আপনার কথা হলে আমার, যে এই যে বসুধৈব কুটুম্বকম, এটা তো আমাদের শাস্ত্রের তো প্রথম বাক্য, ভারতবর্ষই প্রথম এই কথা বলে। বসুধৈব মানে পৃথিবীর যারাই আছে সব আমার কুটুম্ব। এই ভাবনাটা কজন ভাবে দাদা? সেটা আপনি আমাকে বলুন, যেটা আমাদের ভারত সরকারের করছে বসুধৈব কুটুম্বকম। ইভেন সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখাৎ। সবাই মঙ্গল কামনা করে, সবাই সুখী থাক, ভালো থাক, আনন্দে থাক, কে কামনা? সেটা আমাদের শাস্ত্রে আছে। তো এই যে শিক্ষাগুলো, এগুলো ছোট ছোট শিক্ষা, এই শিক্ষা দিলে কেউ কি বলবো সাম্প্রদায়িক হবে না, কিন্তু তাই হবে কি, কিন্তু আমরা সেই তকমা দিয়ে দিয়ে মানুষকে, হিন্দুদেরকে বিভাজন করে করে আমরা এই পরিস্থিতি এনেছি। আমি পলিটিক্সে যেতে চাইছি না, আমি জানি লোকে বলবে গুরুজি কি আরম্ভ করে দিয়েছেন, আমাকে একজন আজকেই ফোন করবে যদি বলে দেখো ভাই আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, যেটা ভালো আমার কাজ হচ্ছে ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা। আজকে খারাপ যে কাজ করেছে যেই হোক, প্রাইম মিনিস্টার হোক চাই চিফ মিনিস্টার হোক, আমার দায়িত্ব আছে, আমার ফ্রিডম অফ স্পিচ তো আছে। কে আমাদের গণতন্ত্রের এটা তো একটা আছে, এটা তো গণতন্ত্রের অধিকার, তো তুমি আমার কেড়ে নিতে পারো না। আপনি ভোট তো দেন, হ্যাঁ ভোট তো ভোট কেন ভোট দিচ্ছেন? তো ব্যাপারটা কি হচ্ছে, ব্রাহ্ম মুহূর্তে আমি একটাই কথা বলবো, উঠতে হবে। ইভেন এই যে বললাম নিজের ভালো মন্দ আপনাকে নিজেকে বিচার করতে হবে, এই অ্যাওয়ারনেসটা দরকার। এবং আমার মনে হয় মানে আমরা যেটা যে কথাগুলো শুনি, আধ্যাত্মবাদ শুধু মানুষকে, বা আধ্যাত্মবাদের যে অনুশীলন, সেটা একটা অনুশীলনের হ্যাঁ, এইটা মানুষকে অন্তর থেকে এত শক্তিশালী করে যে এই যে ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে ঝগড়া, অশান্তি, মারামারি, আধ্যাত্মবাদের অনুশীলনে বোধহয় এগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। হ্যাঁ নিশ্চয়ই মিলবে। আসলে কি দেখুন, এই যে আমাদের সাথে একটা কথা আছে, ছোট্ট কথা, ক্ষমা চাওয়া আর ক্ষমা পাওয়া, তাই তো? আসলে ব্যাপারটা কি, এই জন্য আবার জ্যোতিষশাস্ত্র দরকার।
একটা শিশু বলে আমার কাছে অনেক কেউ আছে, কেউ গুরুজি রেগে যাচ্ছে, পড়াশোনা করছে না, তা আমি বলি কি তুমি এইগুলো করো, আমার কাছে সব পন্থা আছে। আমি স্তোন মন্ত্র করি, ওদের বাবা মাকেও বলি কি তোমরা এই জিনিসটা করণীয় করো, দেখবে। আমার বাবা মার মানে একটা শিশুকে মানুষ করতে গেলে যেরকম বাবা মার পুঁথিগত শিক্ষার প্রয়োজন, সেরকম আধ্যাত্মবাদের শিক্ষাও তো প্রয়োজন। আমার সেটাই হলো বক্তব্য, যে বাবা মা এই যে পুজোর কথা বলছিলাম, বাড়িতে আমরা যা কিছুই পুজো করি, যে বেলপাতা, তুলসী পাতা, দুব্বা গাছ, এটা নিয়ে আমি পোস্টকাস্ট করেছি। আমরা পুজোতে যা কিছুই ব্যবহার করি সেটা কিন্তু তার আয়ুর্বেদিক ভেষজ গুণ আছে। তার আপনি কবিরাজ শিবকালী ভট্টাচার্যের নাম শুনেছেন, উনি আমার তাই মতে, আমি ওনাকে গুরুদেব মানি, উনি আমার প্রাণদান করেন। প্রাণদান ইন দ্য সেন্স, আমার স্কিমেটিক হার্ট প্রবলেম, গ্যাস্ট্রিক প্রবলেম হয় ইন দ্য ইয়ার অফ 86, যখন আমার উড়িষ্যায় আমি 6 মাস ছিলাম, আমার প্রজেক্টের কাজ চলছে। যা হয় উড়িষ্যার খাবার আলাদা, রোজ প্রভুর খাবার আসছে, সবকিছুই আসছে, তো যাই হোক জল ইয়ে, তখন উনি আমাকে সুস্থ করেন। তাই জন্য আমি আয়ুর্বেদ শাস্ত্রটাকে খুব মানি, খুব অনুসরণ করি। ইভেন আমি আমার খাওয়া দাওয়া, আমি এখন পুরো অর্গানিক খাবারই ম্যাক্সিমাম খাই। বাইরে খাওয়া খেতে হয়, আমাকে বলে আপনি বাইরের সব খাওয়া খাচ্ছে, বলে আমি সে লিমিটেড খাই। আমার কাছে সে জিনিস আছে যেটা আয়ুর্বেদিক জিনিস, যেটাতে আমি নিজের বায়ুপিত্ত কফটা খুব ব্যালেন্স রাখি। তো ব্যাপারটা কি হচ্ছে কি, আমার এই অ্যাওয়ারনেস এগুলো দরকার, অতি অবশ্যই দরকার। আজকে দেখুন, আগেকার দিনে একটা ফ্যামিলিতে 4-5টা সন্তান হতো, কিন্তু মানুষ করতে তারা কখনো হিমশিম খায়নি। এখন একটা হলেই মনে হয় যেন বিশাল পর্বত। তার কারণ অনেক ডিজায়ার তৈরি হয়ে গেছে, অনেক ডিজায়ার, লোভে পাতে মৃত্যু, অনেক ডিজায়ার তৈরি হয়ে গেছে, অনেক চাহিদা হয়ে গেছে, বাবা মার চাহিদা অনেক বেশি হয়ে গেছে। এছাড়া আরেকটা বড় ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে সংসার খুব ছোট হয়ে গেছে। ওই মামা কাকাই বলে গেছে, আমাদের যে দাদু দিদা কাকা কাকিরা যে আমাদেরকে যে শিক্ষা দিত, বকতো, মারতো, যা কিছু করতো, ইভেন এই যে বাচ্চাদেরকে যে আমরা যে কান মোড়াতো, কেন কান মোড়াতো, এটা একটা বিগ সাইন। এই কান হচ্ছে, কান ধরে যে উপোস করা, আপনাকে একটা জিনিস মনে রাখবে, আমি সবাইকে বলি নিজের শরীরটাকে যদি সুস্থ রাখে, জানি হাতের তালু আর পায়ের তালু তে আমাদের বডি অ্যানাটমির প্রতি কটা পয়েন্ট আছে, সিমিলারলি আমাদের কানেও। আপনি রোজ ভগবানকে যে কান ধরে ক্ষমা চাই, এটা একটা পন্থা, মানে একটা সিস্টেম। ক্ষমা চাওয়ার আমি যদি ভুলও না করি, অজান্তে কিছু তো ভুল করি আমি, আপনি ক্ষমা চান। এই যে যখন চাচ্ছেন আপনার শরীরের যে যত অ্যানাটমি সেগুলো অ্যাক্টিভেট হবে, তাই না? এখানে একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটা আপনি এত ভালো থাকবে কি আপনার মেমোরি পাওয়ার, ইভেন তাই না আপনার চেহারার মধ্যে একটা গ্লো আছে। তো আমাদের সাথে অনেক কিছু, কিন্তু এখন কি আপনি একটা কোনো স্টুডেন্ট বাচ্চাকে মানে গার্জেন এসে বলে আপনার আমার ছেলেকে মানজেট খাও, আমরা ছোটবেলা পুলিশের আমরা ছোটবেলায় আমরা নিজের প্রিন্সিপালের অজান্তে, আমি ভুল করিনি তাও প্রিন্সিপালের বেদ খেয়েছি, তা আমরা অনেক মার পেয়েছি স্কুলে দুষ্টামি করার জন্য, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। তো কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ভুলে যাচ্ছি। আমার একটাই বক্তব্য হচ্ছে, আসলে তারটা কি হচ্ছে, রাজনীতি আমাদেরকে ম্যাক্সিমাম জিনিস বুঝবে। আমার বক্তব্য যেটা, মানে পলিটিক্সাইজ মানে কি পাওয়ার, পাওয়ার মানে কি ম্যান। তো ভালো মন্দ থাকবেই, কারণ পলিটিক্স তো কখনো আমরা অপারেট করতে পারবো না, এটাকে নিয়ে চলতেই হবে। কিন্তু ভালো দিকটা যাতে হয় সেটারই চেষ্টা করা, সেটাকে নিয়ে এগিয়ে যাবো, আর ভালো জিনিস কিছু কর্ম করে রেখে যাবো। আপনি যখন রাজনীতির কথা বললেন, তাহলে আমি একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে এটা তো আমরা প্রায় সকলেই যে রাজনীতির সমর্থক হই না কেন, পশ্চিমবঙ্গের রাজনীতি একটা ভোলাটাইল কন্ডিশনে আছে, অস্থিরতার মধ্যে আছে। এবং পশ্চিমবঙ্গের এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা, শিক্ষাগত অবস্থা যদি আমরা হিসাব করি, আমরা যদি নিরপেক্ষ দৃষ্টি থেকে দেখি, যে কোনো দলেরই মানুষ হই না কেন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে সেটা খুব একটা স্বস্তির অবস্থায় নেই, স্বস্তির পরিবেশে নেই। আপনি একজন ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন? মানে এটা এই 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 দশা আমাদের কাটবে কবে? পশ্চিমবঙ্গ গত 34 বছর, গত 15 বছরের যদি রাজত্ব আমরা শুধু নেই আমরা পিছনের দিকে এগিয়ে গেছি। তো এইটা আপনি একজন ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে বা ভবিষ্যৎ আপনি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার কি মনে হয় যে কি কবে কাটতে পারে এই ভগ্নদশা? আমি আমরা প্রেডিক্ট করতে পারি, আমরা একটু বুঝতে পারি,
কেন আমাদের ওই যে বললাম একটা সংস্কৃতি যখন খুব উপরে যায় আবার ডাউন হয়, তো আমাদের পশ্চিমবঙ্গেও ঠিক তাই। আজকে যে কোনো কালচার বলুন, শিক্ষাগত মান বলুন, যা কিছু বলুন সবকিছু নেমে গেছে। তো এটা আবার উঠবে কি। আর আমি যেটা আশা করছি এবছরের শেষে আপনি দেখতে পাবেন কি পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে। ইভেন আমি ছোট্ট এক্সাম্পল দেখছি, আজকে আমি সোশ্যাল মিডিয়া মোবাইল তো ঘাঁটি, মানে এই যে রামচন্দ্রকে যারা যত মানে এই যে রামনবমীর প্রসেশন আগে তো বলতে গেলে হতোই না, কিন্তু এবার যেটা হলো মানে ভাবা যায় ইভেন প্রচুর মানুষ নেমেছে। ইভেন অনেকও আমি দেখলাম এক মানে নেতা মানে যিনি করছেন না উনিও রামনাম করছেন মানে প্রসেশন। তো ব্যাপারটা হচ্ছে দেখুন মানুষের মধ্যে পরিবর্তন তো আসবে। আসলে একটা কথা আছে আমাদের, কেউ দেখে শেখে, কেউ ঠেকে। আর তার থেকে বড় জিনিস কি হচ্ছে, আমরা খুব লোভী হয়ে গেছি। তার লোভীর থেকে বড় জিনিস হচ্ছে আমরা খুব অল্পে সন্তুষ্ট, আবার 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 লোভীও, কিন্তু দুটোই আছে। কিন্তু আজকে অনেক কিছু আছে পলিটিক্যালি যে ব্যাপারগুলো মানে সেগুলো মানে মানা যায়। আমি আমি বাজার করতে যাই, তো আমাকে ওদের জিনিসের দাম দেয়, তো বলে আমাদের তো দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আর কি দরকার। তো বোঝে বলে হ্যাঁ আমরা লক্ষ্মীর ভান্ডারটাও নেব আর ক্রিটিসিজমও করবো না, আসল জিনিস চাইবো না। আজকে পশ্চিমবঙ্গে কি আছে আপনি বলুন, কোথায় ইন্ডাস্ট্রি, কোথায় কারখানা? এই যে বেকার এত চাকরি যারা কেউ তাই নিচ্ছে, কেউ মানে এই পশ্চিমবঙ্গের যদি রাজনৈতিক আমি কথা ভাবি, তাহলে সৌরভ গাঙ্গুলির মতন এত প্রতিষ্ঠিত একজন মানে সারা পৃথিবীতে বিখ্যাত একজন মানুষ, তিনিও ক্যামেরার সামনে এইরকম বলে দিলেন যে আমি একটা কারখানা তৈরি করতে চলেছি শালবনীতে। দেখুন মানে এই ধরনের প্রতিশ্রুতি কিভাবে দেন এরা? আমি একটা কিছু কথা বলছি আমি আপনাকে দিতে কি। প্রথম কথা, আমি সৌরভ গাঙ্গুলিকে আমি আজকের থেকে চিনি না। আপনি যদি ওনার ইনার স্টোরি জানেন, যদি শোনেন না, লিখেন না, আমি পছন্দ করি না। কারণ আজকে দেখুন এই যে পদলোভী আজকে সব জায়গায় এভরিওয়্যার মানে লোভী লোক বসে আছে, তাদের কোনো কমিটমেন্টের দাম নেই, তাদের কোনো মানে কিন্তু ওই আমরা জনগণ ওই অ্যাওয়ারনেসটা নেই। তো আমার বক্তব্য একটাই দেখতে মন্দা কি ভালো লোকের বক্তব্য সবাই আসে। আসলে ব্যাপারটা আরেকটা জিনিস আছে, শোলে সিনেমা একটা ডায়লগ আছে, জোর ডারে গেয়া সমঝো সুমান, মানুষকে ভীতিতে দেখে রাখা, তাই তো ভয় দেখে, ভয় আর লোভ, এই দুটো জিনিস। তো এটাকে উদ্ধার করার জন্য আপনাকে সেই মানুষ তৈরি করতে হবে। তাহলে আপনি মানে আধ্যাত্মিক শক্তি এই ধরনের মানুষও তৈরি করতে পারে, এই ধরনের ভয় আর লোভ থেকে মানুষকে ধরতে একদম। আমার সেটাই হলো, আমার কাজ হচ্ছে সেই জায়গায় গেছে। আমাকে বলে কি আপনার ভয় করে না? ভয় কি আছে, জোর ডরে গিয়া সমঝো সোমবার গিয়া, আর রাখে হরি মানে কে মানে হরি রাখে। আমি এটাকে মানি, কারণ আমি পুরো সমর্থন হরি মায়ের প্রতি। আমাদের তো আমাকে অনেক আপনি হরিওম হরিওম করেন, বলে দেখুন আমার কুলদেবী কিন্তু দক্ষিণাকার, যেহেতু বাবা ওইখান থেকে আর মা ছিলেন, তো মায়ের গর্ব যে তাই জন্য মনে হয় হরিওম। আলটিমেটলি যে কিছু সেই কাজ, এটা আমি ফিল করেছি। কারণ আমি যখন মেডিটেশন করি, ধ্যান করি, কারণ ধ্যানের মাধ্যমে কি হয় জানেন তো, আপনি নিজের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যান। নিজেকে নিজের সময় দাও, হ্যাঁ সময় দেওয়া, নিজেকে জানার চেষ্টা করেন, নিজের প্রশ্নোত্তরকে আপনি পেয়ে যান। আপনি রাত্রেবেলায় শোয়ার আগে আমি সবাইকে বলি, আপনি করলে কি করেছেন সেগুলোকে একটু ভেবে শুনবেন, আর যেটা পারছেন না ঈশ্বরকে দিয়ে দেবেন, পরের দিন দেখবেন আপনার সেই প্রবলেম সলভ। তো একটা কি হয়ে গেছে, এই যে জিনিস, এই যে মানে সংকল্প, এই যে শিক্ষা, এগুলোকে দিতে হবে, বলতে হবে। সেই শক্তি সঞ্চয় করার জন্য আমার যদি ডিসিপ্লিন, ওই যে মন ভয়, কিন্তু মনের ভয় কিন্তু আমি তাই জন্য একটা ছোট্ট পডকাস্ট করি, ভয় থেকে মুক্তি পাবেন কেন। তার জন্য আমি সবাইকে বলি, অনেক কেউ আছে আমার কাছে, কিচ্ছু না, তুমি রোজ 32খানা দুর্গা নাম আছে, দুর্গা 10 নাম, আমি ভয় মুক্তিটাও 5 মিনিটে করি, যেখানে মন্ত্রপাঠটাও যেটা আছে সেটা
2 মিনিটের আছে, বলে ওটাকে রোজ শুনবে। তুমি রোজ শুনে তুমি দেখে তোমার মনের ভয় আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। এই যে এই অ্যাপ্লিকেশন আমরা আজকে অনেকক্ষণ পণ্ডিত কল্পতরুর সঙ্গে বসলাম, আড্ডার ভিত্তিতে একটা সাক্ষাৎকার বলুন বা কিছু কথা আমরা আদান প্রদান করলাম। অনেক ধন্যবাদ পণ্ডিত কল্পতরুকে, এবং আমি আশা করব আমরা ভবিষ্যতেও আরো একটা এরকম মনোগ্রাহী কোনো এপিসোড তাকে নিয়ে করব। আরো কিছু জানার ইচ্ছে রইল, যে মন্ত্রের কথা বললেন সেগুলো সব আরো ডিটেলে আমরা শুনবো। তো আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, আবার পর এপিসোডে দেখা হচ্ছে। কফি উইথ প্রসেন। নমস্কার। হরি ওম, হরি ওম।